বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আদালতে সবাই যখন লাজুকে দোষী ভাবছিল, ঠিক তখনই সামনে আসে এমন এক সত্য যা পুরো কোর্টরুমকে স্তব্ধ করে দেয়। সেদিন রাতে অনুভবের চোখের ঘুম উড়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল লাজুর মতো একটা সাধারণ মেয়ে কতটা অসাধারণ সাহস দেখাতে পারে। বনলতা দিদির সম্মান বাঁচাতে গিয়ে লাজু নিজের জীবন বিপন্ন করেছিল, সেটা ভেবে অনুভবের বুকের ভিতরটা বারবার কেঁপে উঠছিল। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই লাজু স্নান সেরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছিল। ঠিক সেই সময় অনুভব সেখানে গিয়ে দাঁড়ায়। অনুভবের চোখে তখন অপরাধ বোধের ছায়া স্পষ্ট। সে লাজুর কাছে গিয়ে নিচু গলায় বলে, লাজু, কাল রাতে আমি তোমাকে যা যা বলেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি কি কোনোদিন তোমার এই ক্ষমার যোগ্য হতে পারব? লাজু তখন মৃদু হেসে বলে, অনুভব, তুমি আমার স্বামী, তোমার অধিকার আছে আমাকে শাসন করার, কিন্তু শাসনের আগে বিশ্বাসের জায়গাটা যদি একটু মজবুত হতো তবে হয়তো আমার লড়াইটা আরও সহজ হতো। লাজু যখন এই কথাগুলো বলছিল তখন অনুভবের মা অর্থাৎ লাজুর শাশুড়ি আড়াল থেকে সবটা শুনছিলেন। তার মনেও তখন অনুশোচনার আগুন জ্বলছিল, কারণ তিনি বারবার লাজুকে চোর অপবাদ দিয়েছেন এবং কুলটা বলে অপমান করেছেন। তিনি ধীর পায়ে ঘরে ঢুকে লাজুর সামনে এসে দাঁড়ালেন এবং কাঁপা কাঁপা গলায় বললেন, লাজু বৌমা, আমাকে কি তুমি মা বলে ক্ষমা করতে পারবে? আমি অন্ধের মতো শুধু নিজের জেদ আর অহংকারকে আঁকড়ে ধরেছিলাম, কিন্তু তুমি যেভাবে পরকে আপন করে নিলে আর একটা মেয়ের জীবন বাঁচালে, তাতে আমার মাথা শ্রদ্ধায় নত হয়ে আসছে। লাজু তার শাশুড়ির হাত দুটো ধরে বলল, মা, আপনি ওসব বলবেন না, আপনি তো আমার গুরুজন, ভুল মানুষেরই হয়, আর সেই ভুল শুধরে নেওয়াটাই তো আসল মনুষ্যত্ব। অন্যদিকে জেল হাজতে বসে ময়ূক তখন প্রতিশোধের নেশায় পাগল হয়ে যাচ্ছিল। সে লোহার গারদ ধরে চিৎকার করে বলছিল, লাজু, তুই আমাকে চিনিস না, জেল থেকে বেরোনোর রাস্তা আমি ঠিক বের করে নেব, আর যেদিন বেরোবো সেদিন তোকে আর তোর ওই সাজানো সংসার আমি তছনছ করে দেব। ময়ূকের এই হুমকির খবর যখন সুদর্শন স্যারের কানে পৌঁছায় তখন তিনি আরও সতর্ক হয়ে যান। তিনি বুঝতে পারেন ময়ূকের পেছনে কোনো বড় শক্তির হাত আছে, নতুবা একটা সাধারণ ছেলে এত বড় সাহস দেখাতে পারত না। তিনি সঙ্গে সঙ্গে লাজুকে ফোন করে সাবধান করে দেন এবং বলেন, লাজু, তুমি সাবধানে থেকো, ময়ূক কিন্তু সহজে হার মানার পাত্র নয়, ওর অপরাধের শিকড় অনেক গভীরে বিস্তৃত। এদিকে বাড়িতে যখন সবাই মিলে সকালের নাস্তা করছিল তখন হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখা যায় একদল লোক লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা দাবি করে যে লাজু নাকি ময়ূকের থেকে অনেক টাকা ধার নিয়েছে, আর সেই টাকা না মেটানো পর্যন্ত তারা এখান থেকে নড়বে না। অনুভব তখন সামনে এসে দাঁড়ায় এবং গর্জে উঠে বলে, তোমরা কি জানো তোমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ময়ূক এখন শ্রী ঘরে, আর তোমরা যদি এখনই এখান থেকে না যাও তবে তোমাদেরও ওই একই জায়গায় যেতে হবে। কিন্তু সেই লোকগুলো পিছু হটে না। তারা বলে, আমাদের কাছে প্রমাণ আছে, লাজু ময়ূকের থেকে 15 লাখ টাকা নিয়েছে। এই বলে তারা একটা স্ট্যাম্প পেপার বের করে দেখায় যেখানে লাজুর সই জাল করা ছিল। লাজু সেটা দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে ময়ূক আগে থেকেই এই চালটা চেলে রেখেছিল যাতে সে বিপদে পড়লে লাজুকেও টেনে নামাতে পারে। অনুভবের মা তখন চিৎকার করে বলে ওঠেন, না, আমার বৌমা কোনোদিন এমন কাজ করতে পারে না, তোমরা এখান থেকে দূর হও। কিন্তু পরিস্থিতির জটিলতা বাড়তে থাকে। প্রতিবেশীরা ভিড় জমায় এবং কানাগুশো শুরু করে যে লাজু হয়তো সত্যিই কোনো অন্যায় কাজে লিপ্ত ছিল। অনুভব যখন পুলিশকে ফোন করতে যায় তখন এক গুন্ডা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আছড় মেরে ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তে বিশ্ব তার বাইক নিয়ে সেখানে হাজির হয় এবং বলে, দাদা, আপনি চিন্তা করবেন না, আমি সব ভিডিও রেকর্ড করে রেখেছি, এরা কারা আর কার নির্দেশে এসেছে সব আমি জানি। বিশ্বর হাতে থাকা ভিডিও দেখে গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। লাজু তখন বিশ্বকে ধন্যবাদ জানায়, কিন্তু তার মনে একটা খটকা লাগে। ময়ূক জেল থেকে বসে কিভাবে এসব নিয়ন্ত্রণ করছে? তবে কি পুলিশের ভেতর কেউ ময়ূককে সাহায্য করছে? এই চিন্তাটা লাজুকে অস্থির করে তোলে। সে তখনই সুদর্শন স্যারকে ফোন করে সবটা জানায়। সুদর্শন স্যার তাকে আশ্বস্ত করেন এবং বলেন তিনি ব্যক্তিগতভাবে এই কেসটা দেখছেন। পরদিন আদালতে ময়ূককে তোলা হয়। বনলতা দিদিও সেখানে সাক্ষী দিতে আসেন, কিন্তু বনলতার চোখে মুখে তখন ছিল প্রচণ্ড আতঙ্ক। ময়ূক কাঠগড়ায় দাঁড়িয়ে বনলতার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন সে সব জানে। বনলতা যখন জবানবন্দি দিতে শুরু করে তখন তার গলা কাঁপছিল। সে বলে, লর্ড, আমি ময়ূককে চিনি না,
ও আমাকে কোনোদিন ব্ল্যাকমেল করেনি। লাজুর কথাই আমি পুলিশে অভিযোগ করেছিলাম। বনলতার এই বয়ান শুনে আদালত কক্ষে পিন পতন নীরবতা নেমে আসে। লাজু বজ্রাহতের মতো দাঁড়িয়ে থাকে। সে বিশ্বাস করতে পারছিল না যে বনলতা দিদি এভাবে তাকে বিপদে ফেলে দেবে। ময়ূকের উকিল তখন হাসতে হাসতে বলে, লর্ড, দেখলেন তো লাজু নামক এই মেয়েটা কতটা চক্রান্তকারী। সে নিজের স্বার্থসিদ্ধির জন্য একটা নির্দোষ ছেলেকে ফাঁসাতে চেয়েছিল। আমি আদালতের কাছে আবেদন করছি লাজুকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং ময়ূককে সসম্মানে খালাস দেওয়া হয়। অনুভব তখন লাজুর হাত শক্ত করে ধরে এবং বলে, লাজু, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কিন্তু লাজুর চোখের জল তখন বাঁধ মানছিল না। সে ভাবছিল, যার জন্য সে এত লড়াই করল সেই মানুষটাই তাকে আজ কালিমা লিপ্ত করল। আদালত থেকে বেরিয়ে আসার সময় ময়ূক লাজুর কানের কাছে এসে ফিসফিস করে বলে, কি বলেছিলাম তো আমাকে হারানো অত সহজ নয়। এখন দেখতো তোকে জেল খাটা থেকে কে বাঁচায়। লাজু তখন চোখের জল মুছে ঘুরে দাঁড়ায় এবং বলে, ময়ূক, মনে রেখো, সত্য হয়তো সাময়িকভাবে পরাজিত হয়, কিন্তু সত্যকে কোনোদিন মুছে ফেলা যায় না। তুমি বনলতা দিদিকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করেছ, কিন্তু আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। অনুভব লাজুকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু পাড়ার লোকরা তখন তাদের বাড়ি ঘেরাও করে ফেলে। তারা লাজুকে সমাজচ্যুত পাড়ার দাবি তোলে। অনুভবের মা তখন বাঘিনীর মতো গর্জে উঠে বলেন, যারা আমার বৌমার চরিত্র নিয়ে কথা বলবে তাদের আমি দেখে নেব। তোমরা কি কেউ জানো লাজু নিজের জীবন বাজি রেখে কি করেছে? শুধু একটা মিথ্যা বয়ানের জন্য তোমরা ওকে দোষী করছো? ছি, আপনাদের মানসিকতা দেখে আমার ঘেন্না হয়। অনুভবের মা যখন লাজুর পাশে দাঁড়ালেন তখন লাজুর মনে হলো সে যেন নতুন করে প্রাণ পেল। সে ঠিক করল এই হার সে মেনে নেবে না। সে আবার প্রমাণ জোগাড় করতে শুরু করবে। সে বিশ্বকে নিয়ে সেই পার্কে যায় যেখানে ময়ূক তাকে হুমকি দিয়েছিল। সে আশা করছিল সেখানে হয়তো কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কিছু পাওয়া যাবে যা দিয়ে সত্য প্রমাণ করা সম্ভব। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙা। লাজু হতাশ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তার নজর যায় একটা ভিখারি বৃদ্ধার দিকে যে প্রতিদিন ওই পার্কে বসে থাকে। লাজু তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা, আপনি কি কালকে এখানে কিছু দেখেছিলেন? বৃদ্ধা তখন ফোকলা দাঁতে হেসে বলে, মা গো, আমি সব দেখেছি। ওই লোকটা ওই মেয়েটাকে ভয় দেখাচ্ছিল আর বলছিল যদি পুলিশের কাছে মুখ খোলে তবে ওর বাচ্চাকে মেরে ফেলবে। লাজু তখন বুঝতে পারে কেন বনলতা দিদি আদালতে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। ময়ূকের সাঙ্গপাঙ্গরা বনলতার ছোট মেয়েকে অপহরণ করেছে, তাই বনলতা দিদি বাধ্য হয়েছে মিথ্যে সাক্ষ্য দিতে। লাজু আর দেরি না করে সুদর্শন স্যারকে এই খবরটা জানায়। সুদর্শন স্যার তৎক্ষণাৎ তদন্ত শুরু করেন এবং বনলতার মেয়েকে উদ্ধার করার জন্য একটা স্পেশাল টিম গঠন করেন। লাজুও তাদের সাথে যোগ দেয়, কারণ সে জানত কোথায় সেই বাচ্চাটিকে লুকিয়ে রাখা হতে পারে। ময়ূকের একটা গোপন আস্তানা ছিল নদীর ধারের এক পুরনো গোদামে। সেখানে পৌঁছে লাজু দেখে বাচ্চাটি একা একটা অন্ধকার ঘরে কাঁদছে আর বাইরে দুজন পাহারাদার মদ খাচ্ছে। লাজু সাহসের সাথে ভেতরে ঢোকে এবং কৌশলে বাচ্চাটিকে উদ্ধার করে বের করে আনে। ঠিক সেই সময় পাহারাদাররা তাকে দেখে ফেলে এবং আক্রমণ করতে আসে, কিন্তু পুলিশ বাহিনী সেখানে পৌঁছে তাদের ধরে ফেলে। বনলতার মেয়েকে ফিরে পাওয়ার পর বনলতা আবার আদালতে গিয়ে সব সত্যি কথা বলে এবং জানায় কিভাবে তাকে ভয় দেখানো হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের রায়ে ময়ূকের 10 বছরের জেল হয় এবং লাজুকে সাহসিকতার জন্য পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়। অনুভবের চোখে তখন আনন্দের অশ্রু। সে লাজুকে বুকে টেনে নিয়ে বলে, তুমি সত্যি আমার গর্ব লাজু, আমাদের ভালোবাসা আর বিশ্বাসের জয় হয়েছে। এভাবেই অন্ধকার কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হয় লাজু আর অনুভবের সংসারে, যেখানে আর কোনো সন্দেহ বা অবিশ্বাসের স্থান নেই। তারা একে অপরের হাত ধরে আগামীর পথে এগিয়ে চলে এক দৃঢ় প্রত্যয় নিয়ে, কারণ তারা জানে যেখানে সত্য আছে সেখানে স্বয়ং ঈশ্বর সহায় হন। আর লাজুর এই লড়াইটা শুধু তার নিজের ছিল না, এটা ছিল সমাজের প্রতিটি শোষিত নারীর সম্মানের লড়াই, যা লাজু সফলভাবে সম্পন্ন করল। এখন থেকে লাজু শুধু অনুভবের স্ত্রী নয়, সে এই পাড়ার আর এই সমাজের এক অনুপ্রেরণা হয়ে বেঁচে রইল, যার নাম শুনলে অন্যায়কারীরা 10 বার ভাববে অপরাধ করার আগে। এভাবেই গল্পের এক সুন্দর ও সার্থক সমাপ্তি ঘটল, যেখানে সত্যের জয় আর মিথ্যার বিনাশ স্পষ্টভাবে ফুটে উঠল।